মণিপুরের মৈরাং জয়ের পর আজাদ হিন্দ ফৌজ চেষ্টা করছিল আরও অগ্রসর হওয়ার ব্যাপারে। তাদের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। নেক্সট স্টপ তাইহোকু ফরমোসাতে প্লেনটি পৌঁছায় দুপুরের দিকে। কিন্তু এইবার প্রধান পাইলট একটু উদ্বিগ্ন হয়ে পড়েন প্লেনটির বাদিকের ইঞ্জিনটি নিয়ে। শুরুতে গুরুতরভাবে আহত না হলেও সম্পূর্ণভাবে পেট্রোলে ভিজে যাওয়ায় প্লেনটি থেকে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়েন নেতাজি। 1956-তে শাহনওয়াজ কমিটি, যেটি গঠন করা হয়েছিল নেতাজির ব্যাপারে ছড়ানো গুজবগুলিকে বন্ধ করা, আর অনেকেরই মতে তিনিই ছিলেন নেতাজি। কারণ তার মৃত্যুর পর তার কাছ থেকে পাওয়া গিয়েছিল নেতাজি এবং নেতাজির পরিবারের বেশ কতগুলি ছবি। নেতাজির কথা উঠলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে 23শে জানুয়ারি, আজাদ হিন্দ ফৌজ। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এর পরক্ষণেই এই মহান দেশপ্রেমিকটির মৃত্যুর ব্যাপারে কথা বলতে গেলেই শুরু হয়ে যায় নানান রকমের বিতর্ক। অনেকেই বলেন তিনি প্রাণ হারিয়েছেন একটি বিমান দুর্ঘটনায়। কেউ কেউ আবার মনে করে তিনি পৌঁছে গিয়েছিলেন সোভিয়েত সঙ্গে। আবার কারোর মতে তিনি ভারতে ফিরে কাটিয়েছিলেন গুমনামির জীবন। নমস্কার সবাইকে, আমি হলাম কুনাল মাইতি। চলুন জেনে নেওয়া যাক নেতাজির মৃত্যুর রহস্য। 1944-এর এপ্রিল মাস, মণিপুরের মৈরাং জয়ের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ চেষ্টা করছিল আরও অগ্রসর হওয়ার ব্যাপারে। তাদের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। কিন্তু দুঃখের বিষয় হলো, মাত্র 3 মাস পরেই পুনরায় মৈরাং দখল করতে সক্ষম হয়ে যায় ইংরেজরা। বাধ্যতা পিছু হটতে হয় আজাদ হিন্দ সৈন্যদের। তারপর বাকি সামর্থ্যটাও আবার শেষ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে। বন্ধ হয়ে যায় সব রকমের সাহায্য। এমন অবস্থায় নেতাজি সিদ্ধান্ত নেন ইংরেজদের কাছে আত্মসমর্পণ না করে আকাশপথে মাঞ্চুরিয়া চলে গিয়ে সোভিয়েত ইউনিয়নে আশ্রয় নিয়ে সেখান থেকে পুনরায় শুরু করবেন ভারতের স্বাধীনতার লড়াই। যার জন্য 16ই আগস্ট 1945 সিঙ্গাপুর থেকে তিনি রওনা দেন সাইগনের উদ্দেশ্যে, যেখানে পৌঁছে তিনি জানতে পারেন বাকি পথটা তাকে যেতে হবে একটি বম্বার প্লেনে, তাও আবার একা। কারণ প্লেনটিতে আগে থেকেই ছিল বেশ অনেকজন যাত্রী। অনেক আলোচনার পর কোনো মতে তিনি রাজি করতে পারেন অ্যাটলিস্ট কর্নেল হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে যেতে। 17ই আগস্ট সাইগন থেকে প্লেনটি টেক অফ করে দুপুরে মোটামুটি 12টা থেকে 2টোর মধ্যে, যার পর মাঝে প্লেনটিকে আবার ল্যান্ড করানো হয় টুরানে। ওভারলোড ছিল বলে প্রায় 200 কেজির ওপর জিনিসপত্র সেখানে নামিয়ে দিয়ে পরের দিন ভোরে পুনরায় সেখান থেকে নিজেদের যাত্রা শুরু করলে নেক্সট স্টপ তাইহোকু ফরমোসাতে প্লেনটি পৌঁছায় দুপুরের দিকে। কিন্তু এইবার প্রধান পাইলট একটু উদ্বিগ্ন হয়ে পড়েন প্লেনটির বাদিকের ইঞ্জিনটি নিয়ে, যার পর বেশ কয়েকবার পরীক্ষা করে নিয়ে মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে তাইহোকু থেকে প্লেনটি টেক অফ করে বেলা 2টো থেকে 2:30টার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো, টেক অফ করার পর মোটামুটি 20 থেকে 30 মিটার উচ্চতায় পৌঁছতেই জোরে আওয়াজ করে ভেঙে পড়ে যায় বাদিকের ইঞ্জিনের প্রপেলারটি, যার ফলে প্লেনটি মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়ে লেগে যায় ভয়াবহ আগুন। সাথে সাথেই প্রাণ হারান প্রধান পাইলট, সহ পাইলট এবং জেনারেল সিদিয়া। শুরুতে গুরুতরভাবে আহত না হলেও সম্পূর্ণভাবে পেট্রোলে ভিজে যাওয়ায় প্লেনটি থেকে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়েন নেতাজি। কোনোভাবে সেই আগুনকে নিয়ন্ত্রণে এনে তাকে কাছাকাছি মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হলে শত চিকিৎসা সত্ত্বেও কোমায় চলে যান তিনি, আর অবশেষে প্রাণ হারান তার কয়েক ঘন্টা পরেই। দুদিন পরে 20শে আগস্ট তাইহোকুতেই সম্পূর্ণ করা হয় তার শেষকৃত্য, এবং জাপানি সংবাদ সংস্থা ডোমেই 23শে আগস্ট প্রথমবার সবার সামনে রাখে এই সংবাদটি। 7ই সেপ্টেম্বর একজন জাপানি অফিসার নেতাজির অস্থিভস্য নিয়ে যান টোকিওতে, আর 18ই সেপ্টেম্বর তা হস্তান্তর করা হয় রেনকোজি মন্দিরের পুরোহিতের কাছে, যা আজও রয়েছে সেখানে। এটা তো হলো নেতাজির মৃত্যুর ব্যাপারে অফিসিয়াল রিপোর্ট। এবার জেনে নেওয়া যাক আরও কিছু থিওরিজ, আর কেন অনেকেই সঠিক বলে মেনে নিতে চায় না বিমান দুর্ঘটনার এই রিপোর্টটি। সবার প্রথমে তো নেতাজির মৃত্যুর এই রিপোর্টটি অনেকেই সঠিক বলে না মানার প্রধান কারণ হলো ফটোগ্রাফিক প্রমাণের অনুপস্থিতি। এমনকি নেতাজির বাকি সাথীরা যারা রয়ে গেছিলেন সাইগনে, তারাও কখনো দেখেননি নেতাজির মৃত শরীর। তার উপর সবাই এটা বেশ ভালো মতনই জানে সকলের সামনে দিয়ে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যেতে কতটা পারদর্শী ছিলেন নেতাজি, যে কারণে অনেকেই এটা মনে করছিল যে তিনি সোভিয়েত ইউনিয়নে আছেন আত্মগোপন করে, সময় হলে অবশ্যই ফিরবেন। অনেকে আবার এটাও আশঙ্কা করছিল যে তাকে আটকে রাখা হয়েছে সোভিয়েত জেলে। দ্বিতীয়ত, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসু নিজেও মেনে নেননি বিমান দুর্ঘটনার রিপোর্টটি। 1956-তে শাহনওয়াজ কমিটি, যেটি গঠন করা হয়েছিল নেতাজির ব্যাপারে ছড়ানো গুজবগুলিকে বন্ধ করা এবং নেতাজির মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য সবার সামনে নিয়ে আনার উদ্দেশ্যে, ফাইনাল রিপোর্ট প্রকাশ করার সময় তাতে সই করেননি দাদা সুরেশচন্দ্র বসু। তৃতীয়ত, মাঝে বেশ কিছু সময় ধরে শোনা গিয়েছিল গুমনামি বাবার কাহিনী, আর অনেকেরই মতে তিনিই ছিলেন নেতাজি। কারণ তার মৃত্যুর পর তার কাছ থেকে পাওয়া গিয়েছিল নেতাজি এবং নেতাজির পরিবারের বেশ কতগুলি ছবি, সাথে রোলেক্স এবং ওমেগা ব্র্যান্ডের হাত ঘড়ি, ঠিক যেমনটা পছন্দ করতেন নেতাজি। তাছাড়া আরও কত কিছু। যাই হোক, টু কনক্লুড, সময় সময় নেতাজির মৃত্যু নিয়ে যতই তর্ক বিতর্ক হোক না কেন,
100% প্রমাণসহ কোনো কিছু প্রমাণিত না হলে সেটি সম্পূর্ণভাবে সত্য মেনে নেওয়াটাও হলো একটু কঠিন।